বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই সুস্থ আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস আমি শুরু করতে যাচ্ছি। আমি মুজিবুল আলম, প্রভাষক পদার্থবিজ্ঞান, চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ। আজকে আমরা যে সৃজনশীলটা নিয়ে আলোচনা করব বলেছিলাম গত ক্লাসে, সেটা হচ্ছে কিরশফের সূত্র প্রয়োগ করে কিভাবে একটা সৃজনশীল করা যায় সেটা আমরা দেখানোর চেষ্টা করতেছি। তাহলে চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটা হুইটস্টোন ব্রিজের একটা চিত্র দেখা যাচ্ছে। এখানে ABCD একটি হুইটস্টোন ব্রিজ, যেখানে প্রথম বাহু হচ্ছে AB, দ্বিতীয় বাহু হচ্ছে আমাদের BC, তৃতীয় বাহু হচ্ছে AD এবং চতুর্থ বাহু হচ্ছে কি আমাদের DC। বিভিন্ন বাহুতে ভিন্ন ভিন্ন রোধ আছে। এই সার্কিটের উপর ভিত্তি করে আমাদের কিছু প্রশ্ন দেওয়া আছে, এগুলোর সমস্যার এই সমাধান আমরা করতে যাচ্ছি। প্রথমে আমাদের জ্ঞানমূলক অনুধাবন প্রশ্নগুলো এমনি জাস্ট দেওয়া, এগুলো তোমরা শিখে ফেলবা। শান্ট কাকে বলে সেটা আমরা জানি, একটু শিখে ফেলবা। তারপরে অ্যালুমিনিয়ামের রোধের উষ্ণতা সহগ এত বলতে কি বোঝায়, এগুলো আমরা খুব ডিটেলস আলোচনা করেছিলাম আগে, সেগুলো পড়ে ফেলবা। আমাদের মূল আকর্ষণ যেটা হচ্ছে গ নাম্বার, চতুর্থ বাহুতে কত রোধ কিভাবে যুক্ত করলে এই যে ব্রিজ যেটা আছে ব্রিজটি সাম্য অবস্থায় আসবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। প্রশ্নটা আবার শুনে নিন। চতুর্থ বাহুতে কত রোধ কিভাবে যুক্ত করলে ব্রিজটি সাম্য অবস্থায় আসবে। এখানে চতুর্থ বাহু বলতে কোন বাহুটাকে বোঝাচ্ছে? এই ডিসি বাহুটাকে বোঝানো হচ্ছে। আমাদের খেয়াল করতে হবে হুইটস্টোনের কোন বাহুটাকে কি বাহু বলতেছে সেটা খেয়াল করতে হবে। এখানে AB বাহু হচ্ছে প্রথম বাহু, আর BC হচ্ছে আমাদের দ্বিতীয় বাহু, আর AD হচ্ছে আমাদের তৃতীয় বাহু, আর DC হচ্ছে কি আমাদের চতুর্থ বাহু। আমাদেরকে প্রশ্নে বলা হচ্ছে চতুর্থ বাহুতে কত রোধ কিভাবে যুক্ত করলে এই ব্রিজটি কী হবে? সাম্য অবস্থায় আসবে। সাম্য অবস্থায় আসা মানে কি? গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো প্রবাহ প্রবাহিত হবে না, অর্থাৎ ব্রিজটি সাম্য অবস্থায় আসবে। ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্ন যেটা আছে সেটা আমরা বুঝিয়ে দিলাম। এবার হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্ন। ঘ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে AB বাহু এবং AD বাহুর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান একই হবে কি না উদ্দীপকের আলোকে গাণিতিকভাবে কি করতে বলা হচ্ছে? বিশ্লেষণ করা হচ্ছে। তাহলে AB বাহু কোনটা আমরা দেখতে পাচ্ছি? AB বাহু হচ্ছে এটা এ বা অর্থাৎ প্রথম বাহু, আর AD হচ্ছে কি আমাদের তৃতীয় বাহু। অর্থাৎ আমাদের প্রশ্নে বলা হচ্ছে এই প্রথম বাহু এবং তৃতীয় বাহু দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রার মান একই হবে কিনা সেটা আমাদেরকে যাচাই করতে বলছে। তাহলে সেটা যাচাই করতে গেলে এই বিবাহুর মধ্য দিয়ে কত প্রবাহ প্রবাহিত হচ্ছে সেটা আমাদের নির্ণয় করতে হবে, এবং AD বাহু দিয়ে কত প্রবাহ প্রবাহিত হচ্ছে সেটাও আমাদের কি করতে হবে? নির্ণয় করতে হবে। নির্ণয় করার পর বুঝতে পারবো যে আমরা বাহু দুটি দিয়ে একই মানের প্রবাহ প্রবাহিত হচ্ছে কিনা সেটা আমরা যাচাই করতে পারবো। আশা করি আমরা প্রশ্ন দুটা বুঝিয়ে দিতে পেরেছি। আমরা এখন ঘ নাম্বার প্রশ্নে অর্থাৎ প্রয়োগের প্রশ্ন যেটা আছে সেটার সলিউশন আমরা করতে যাচ্ছি। আমরা দেখে নেব, একটু মনোযোগী হইতে হবে, কিভাবে করতে হয় সেটা দেখে নেব। তাহলে আমরা গ নাম্বার প্রশ্নের সলিউশনটা দেখতে যাচ্ছি। গ নাম্বার প্রশ্নে অর্থাৎ যেটা বলা হয়েছে সেটা আমরা নির্ণয় করতে যাচ্ছি। তাহলে কিভাবে করতে যাচ্ছি সেটা খেয়াল করব। আমরা এখানে প্রথম বাহু কি বলেছিলাম? AB বাহুটাকে আমরা প্রথম বাহু ধরেছিলাম। তাহলে প্রথম বাহু রোধ কত দেওয়া আছে? আমাদের 4 ওহম দেওয়া আছে। দ্বিতীয় বাহু হচ্ছে কত? আমাদের BC, যার রোধ আমরা কত ধরলাম? Q = 12 ওহম দেওয়া আছে। তৃতীয় বাহু ধরা হচ্ছে কত? আমাদের AD, যার রোধ কত? R = কত? 6 ওহম। চতুর্থ বাহু হচ্ছে আমাদের ডিসিতে যে রোধ আছে সেটাকে আমি S1 ধরলাম, কারণ S1 এই রোধটা থাকার কারণে ব্রিজটা কি আসে নাই? সাম্য অবস্থায় আসে নাই। এখানে আরও রোধ যুক্ত করতে হবে, সেই জন্য আমরা চতুর্থ বাহুর যে রোধটা বর্তমানে দেওয়া আছে সেটাকে আমি কি ধরলাম? S1 ধরলাম। ক্লিয়ার হয়েছে?
তাহলে আমরা কি করছি, কি ধরছি একটু করে খেয়াল করে ধরি। চতুর্থ বাহুতে S2 মানের রোধ, অর্থাৎ এটার সাথে আরও S2 মানের রোধ যুক্ত করলে তুল্য রোধ যখন কি হবে S হবে, তখন ব্রিজটি কি আসবে আমাদের সাম্য অবস্থায় আসবে। আমরা ধরে নিলাম, আমরা কি ধরে নিলাম সেটা খেয়াল করি। অর্থাৎ চতুর্থ বাহুতে যে রোধটা বর্তমানে আছে S1, তার সাথে কত যুক্ত করলে S2 মানের রোধ যুক্ত করলে তুল্য রোধ যদি কি হয়, দুটোটা তুল্য রোধ যদি S হয় চতুর্থ বাহুর, তখন ব্রিজটি কি অবস্থায় আসবে, সাম্য অবস্থায় আসবে। সাম্য অবস্থায় যদি আসে, তখন আমাদের শর্ত অনুসারে কি লিখতে পারি, P/Q = R/S আমরা লিখতে পারি। ক্লিয়ার হয়েছে? তাহলে এখান থেকে S = কত, Q1/P। এখান থেকে আমরা কি পেয়ে গেলাম, S = 18 ওহম পেয়ে গেলাম। ক্লিয়ার হয়েছে? তাহলে আমাদের কি অর্থাৎ যদি চতুর্থ বাহুর রোধ এখন কত দেওয়া আছে, 20 ওহম থাকার কারণে এটা ব্রিজটা কি অবস্থায় নেয়, সাম্য অবস্থায় নেয়। তাহলে এখানে চতুর্থ বাহুর রোধ যদি 20 না হয়ে যদি, অর্থাৎ 20 না হয়ে যদি 18 হয়, তাহলে ব্রিজটি কি অবস্থায় থাকবে, সাম্য অবস্থায় থাকবে। তাহলে আমরা এখন এই রোধটাকে 20 ওহম রোধটাকে কমিয়ে কোথায় আনতে হবে, আমাদের 18 ওহমে আনতে হবে। তাহলে রোধ কিভাবে কমানো হয়, যদি আমরা যে রোধটা আছে তার সাথে যদি আমরা কি সমবায়ে, সমান্তরাল সমবায়ে যদি একটা রোধ যুক্ত করি, তাহলে যে রোধটা আছে সেটা কমে কোথায় চলে আসতে পারে, 18তে চলে আসতে পারে। খেয়াল রাখতে হবে, যদি রোধের সাথে আরেকটি রোধ যদি শ্রেণীতে যুক্ত করা হয়, তাহলে রোধের মানটা কি হয়ে যায়, বেড়ে যায়। আর রোধের সাথে যদি আরেকটা রোধ সমান্তরালে যুক্ত করা হয়, তখন রোধের পরিমাণটা কি হয়ে যায়, কমে যায়। তাহলে আমরা যেহেতু দেখা যাচ্ছে যে রোধটা আছে সেটাকে কমিয়ে কোথায় আনতে হবে, 18তে আনতে হবে। সেই জন্য আমরা S2 মানের রোধটা তাহলে S1 এর সাথে কিভাবে যুক্ত করতে হবে, আমাদের সমান্তরালে যুক্ত করতে হবে। তার সাথে সাথে আমরা আরেকটা আনসারও করে দিচ্ছি, যদি এটা 18 না হয়ে যদি কি হয়ে যায়, 20 থেকে যদি বড় হয়ে যেত, তাহলে S2 মানের রোধটা তাহলে S1 এর সাথে কিভাবে যুক্ত করতে হতো, শ্রেণীতে যুক্ত করতে হতো। অর্থাৎ তুল্য রোধের মানটা, যে মানটা দেওয়া আছে সেটা থেকে যদি বেশি হয়ে যায়, তখন S2 মানের রোধ কিভাবে যুক্ত করতে হবে, আমাদের শ্রেণীতে যুক্ত করতে হবে। আর যদি তুল্য রোধটা, যে রোধটা দেওয়া আছে তার থেকে যদি কম হয়, তাহলে S2 মানের রোধ তার সাথে কিভাবে যুক্ত করতে হবে, সমান্তরালে যুক্ত করতে হবে। যেহেতু আমাদের তুল্য রোধ S এর মানটা S1 = 20 থেকে কি কম, সেজন্য S2 মানের রোধ আমাদের S1 এর সাথে কিভাবে যুক্ত করতে হবে, সমান্তরালে যুক্ত করতে হবে। আমরা কথাটা ক্লিয়ার করতে পেরেছি আশা করি। তাহলে আমরা এখন ক্যালকুলেশনটা দেখে নেব, S2 এর মানটা কত হয় সেটা দেখে নেব। আচ্ছা, এবার একটু করে খেয়াল করে আমরা যে কথাটা বুঝিয়ে দিয়েছিলাম, ওই কথাটা এখানে লেখা হচ্ছে। যেহেতু S < S1, অর্থাৎ আমরা যে S এর মানটা বের করেছিলাম 18, সেটা কার থেকে ছোট, আমাদের S1 থেকে ছোট। সেজন্য আমাদের কি করতে হবে, S2 মানের রোধ S1 এর সাথে কিভাবে যুক্ত করতে হবে, সমান্তরালে যুক্ত করতে হবে। যুক্ত করলে তুল্য রোধ কত হবে, আমাদের S এর সমান হবে, সেটা আমরা ধরে নিলাম। যেহেতু সমান্তরালে যুক্ত করতে হবে, সমান্তরালের সূত্র তো আমাদের জানা আছে, 1/S = 1/S1 + 1/S2। সুতরাং 1/S2 = কি লেখা যায়, 1/S - 1/S1। ক্যালকুলেশন করে আমরা S2 এর মান কত পেয়ে গেলাম, 180 ওহম পেয়ে গেলাম। সুতরাং আমরা বলতে পারি চতুর্থ বাহুতে কত রোধ, 180 ওহম রোধ কিভাবে যুক্ত করতে হবে, সমান্তরালে যুক্ত করলে আমাদের ব্রিজটি কী অবস্থায় আসবে, সাম্য অবস্থায় আসবে। আশা করি আমরা অঙ্কটা বুঝে নিতে পেরেছি। আমরা এবার যাচ্ছি ঘ নাম্বার প্রশ্ন, অর্থাৎ উচ্চতর দক্ষতার যে প্রশ্নটা আছে সেটার আনসার করতে যাচ্ছি। তাহলে আমরা ঘ নাম্বার প্রশ্নের আনসার দেখতে যাচ্ছি। খেয়াল করবো আমরা ঘ নাম্বারে কী দেওয়া হচ্ছে। ঘ নাম্বারে হচ্ছে আমরা এই যে 4টা বাহু যেটা আছে, এই 4টা বাহুর মধ্যে আমরা ধরে নিলাম
এবি বাহুর মধ্য দিয়ে যে প্রবাহটা অর্থাৎ এখানে মূল প্রবাহটা এখানে এসে কয় ভাগে ভাগ হয়ে গেছে, 2 ভাগে। এবি বাহু দিয়ে যে প্রবাহটা যাচ্ছে তার মান ধরলাম কত আমরা I1। এডি বাহুর মধ্য দিয়ে যে প্রবাহটা যাচ্ছে সেটা ধরলাম কত আমরা I2। তারপর আমাদের বিসি বাহু দিয়ে যে প্রবাহটা যাচ্ছে সেটার মানটা ধরলাম কত আমরা I3। ডিসি বাহু দিয়ে যে প্রবাহটা যাচ্ছে সেটা ধরলাম কত আমরা I4 ধরলাম, I4 আমরা ধরে নিলাম। ডিসি বাহু দিয়ে যে প্রবাহটা প্রবাহিত হচ্ছে তার মান ধরলাম কত I4। গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যে প্রবাহটা প্রবাহিত হচ্ছে তার মান ধরলাম কত আমরা IG ধরে নিলাম। ঠিক আছে, ব্যাটারিটাকে অর্থাৎ কোষটাকে আমরা দিয়ে চিহ্নিত করলাম। আমরা ঘ নাম্বার প্রশ্নের আনসার করতে যাওয়ার আগে এগুলো একটু চিহ্নিত করে নেব। ক্লিয়ার হয়েছে? সেই কথাগুলো লেখা হয়েছে। এবি বাহুর মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রা আমরা কত ধরলাম I1। এডি বাহুর মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রা ধরেছি আমরা I2। ঠিক একইভাবে আমরা ধরে নিলাম। এবার কথাগুলো আমরা ভাষা দিয়ে এখানে লিখে দিলাম। এবার আমরা কি করতে যাচ্ছি সেটা খেয়াল করব। এই বি বিন্দুতে কিরশফের প্রথম সূত্রটা অ্যাপ্লাই করব। বি বিন্দুতে কি দেখা যাচ্ছে, I1 প্রবাহটা বি বিন্দুতে যাচ্ছে, IG প্রবাহটা চলে যাচ্ছে, I3 প্রবাহটা ওখান থেকে চলে যাচ্ছে। সেই হিসাবে আমরা প্রথম সূত্র অনুসারে লিখতে পারি I1 ইকুয়াল টু কত লেখা যায়, IG প্লাস I3 আমরা লিখতে পারি। ওই যে প্রথম সূত্র অনুসারে আমরা এটা লেখা যায়। তাহলে এখান থেকে I3 ইকুয়াল টু আমরা ক্যালকুলেশন করে কি বের করে ফেললাম, I3 ইকুয়াল টু I1 মাইনাস IG। আশা করি আমরা এই জায়গাটা বুঝে নিতে পেরেছি। প্রশ্নটার স্টেপগুলো, অঙ্কটা বড় হবে এটা বড় কথা না, কিন্তু অঙ্কটার স্টেপ আমরা যদি অঙ্কটার প্রতিটা লাইন যদি আমরা মুখস্থ করতে যাই তাহলে কিন্তু পাগল হয়ে যাব, আমরা বুঝতে পারবো না জিনিসটা। কিন্তু অঙ্কটার ধাপগুলো যদি আমরা মনে রাখতে পারি, এই ধাপে কি করলাম, এই ধাপে কি করলাম, এই ধাপে কি করলাম, ধাপগুলো যদি মনে রাখতে পারি তাহলে অঙ্কটা বুঝে নেওয়া খুব সহজ হবে। কিন্তু প্রতিটা লাইন যদি আমরা একেবারে মুখস্থ টাইপের যদি করি তাহলে অঙ্কটা ধরাটা খুবই টাফ হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি করলাম, এই বি বিন্দু মনে রাখতে হবে। এখানে বি বিন্দুতে কী করলাম, কিরশফের প্রথম সূত্রটা আমরা অ্যাপ্লাই করলাম। কিরশফের প্রথম সূত্র কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আমাদের সবারই জানা আছে, সেটা মনে রাখলে হয়ে যাবে। একেবারে এভাবে মনে রাখলে কিন্তু I1 ইকুয়াল টু IG প্লাস I3 এভাবে মুখস্থ রাখলে কিন্তু চলবে না। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে বি বিন্দুতে কী করলাম, আমরা কিরশফের প্রথম সূত্রটা অ্যাপ্লাই করলাম। কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আমাদের জানা আছে, সেটা আমরা অ্যাপ্লাই করে ফেললাম। ক্লিয়ার হয়েছে? এবার ঠিক একইভাবে ডি বিন্দুতে আমরা কি করব, কিরশফের প্রথম সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে এখান থেকে কী পাচ্ছি, এখানে I2টা যাচ্ছে ডি বিন্দুতে, আবার IG-টাও ডি বিন্দুতে আসতেছে, সেই জন্য আবার I4টা কি চলে যাচ্ছে, সেই জন্য আমরা কি লিখতে পারি, I2 প্লাস IG ইকুয়াল টু I4 আমরা লিখতে পারি। একটু সাজিয়ে লিখলাম I4 ইকুয়াল টু এত। তাহলে আমরা বুঝতে পেরেছি বি বিন্দুতে কিরশফের প্রথম সূত্র অনুসারে আমরা এটা পাই, আর ডি বিন্দুতে কিরশফের প্রথম সূত্র অনুসারে আমরা এই ইকুয়েশন দুইটা পেয়ে যাচ্ছি। ক্লিয়ার হয়েছে? এবার যাচ্ছে আমরা ABDA মানে কোন বর্তনী, ABDA এটা একটা আবদ্ধ বর্তনী। এই আবদ্ধ বর্তনীতে কিরশফের আমরা দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করব। দ্বিতীয় সূত্র কী সেটা আমাদের সবারই জানা আছে, রোধ এবং আনুষঙ্গিক প্রবাহের গুণফল। রোধ হচ্ছে 4 আর আনুষঙ্গিক প্রবাহ হচ্ছে কত আমাদের I1। তাহলে 4 ইন্টু I1, রোধ হচ্ছে 2, প্রবাহ হচ্ছে কত আমাদের IG, 2 ইন্টু IG গুণফল, রোধ এবং প্রবাহের গুণফল। তারপর এখানে রোধ হচ্ছে কত আমাদের 6, প্রবাহ হচ্ছে I2, তাহলে -6 ইন্টু I2। কেন মাইনাস দেওয়া হয়েছে, কারণ আমি যাচ্ছি ডি থেকে এর দিকে, প্রবাহ যাচ্ছে কোন দিক থেকে কোন দিকে, এ থেকে ডি এর দিকে, সেই জন্য মাইনাস দেওয়া হয়েছে।
ইকুয়াল টু কেন জিরো হলো, কারণ আমরা যেই বর্তনীটা নিলাম সেখানে কি নাই, কোনো কোষ দেখা যাচ্ছে না, সেই জন্য তড়িৎচালক শক্তি ইকুয়াল টু কত হবে, জিরো হবে। আমরা এই ইকুয়েশনটা মনে রাখবো, এটা আমাদের দরকার হবে। ক্লিয়ার হয়েছে কীভাবে পেয়েছি? তাহলে আমরা এ বি ডি এ বর্তনী থেকে আমরা কি পেলাম, 4I1 প্লাস 2IG মাইনাস 6I2 ইকুয়াল টু জিরো আমরা পেয়ে গেলাম। এবার যাচ্ছে আরেকটা বর্তনী, সেটা খেয়াল করব। এ বি সি ই এ মানে কি এই পদ দিয়ে আসতেছে, এই অংশটা আমরা ধরি নাই। এ বি সি ই এই জায়গাটা দিয়ে আসতেছে। আবার খেয়াল করবো, এ বি সি ই এই জায়গাটা দিয়ে আসতেছে, এটা আমাদের বর্তনীর মধ্যে ইনক্লুড করা হয় নাই। তাহলে এখান থেকে কি লিখতে পারবো, রোধ এবং প্রবাহের গুণফল লিখে ফেলি 4 × I1। রোধ এবং প্রবাহের গুণফল কি লিখতে পারি আমরা, 12 × I3 লিখে ফেললাম। এই জায়গাটা দিয়ে কোনো রোধ দেখা যাচ্ছে না, তাহলে আমরা কি লিখতে পারি, ইকুয়াল টু 12, কারণ যে বর্তনীটা নিয়েছি সেখানে আমাদের তড়িৎচালক শক্তি কত দেওয়া আছে, আমাদের 12 দেওয়া আছে, সেই জন্য আমরা 12 বসিয়ে দিয়েছি। বুঝতে পেরেছি আমরা? তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা কি পেলাম, ওই যে I3 মান যেটা আমরা এখানে বের করলাম, সে I3 মানটা এখানে বসিয়ে দিলাম। ক্লিয়ার হয়েছে? আমরা এখানে খেয়াল করতে হবে, আমরা ধাপগুলো খেয়াল করতে হবে। আমরা কয়টা ধাপ গেলাম, একটা ধাপ, দুইটা ধাপ, তিনটা, চারটা ধাপে আমরা পৌঁছালাম। ক্লিয়ার হয়েছে? আমরা এবার পরবর্তী ধাপটাতে যাচ্ছি। এর পরের অংশটা আমরা এদিকে দেখিয়ে দিচ্ছি, খেয়াল করব আমরা এবার এখানে যে ক্যালকুলেশনটা করেছিলাম ওখানে বাকিটা একটু এখানে খেয়াল করি। এখানে আমরা 12 দ্বারা গুণ করে দিয়েছি। গুণ করে দেওয়ার পর ক্যালকুলেশন করে আমরা I1 এর মানটা বের করলাম কত, 3 + 3IG / 4 আমরা পেয়ে গেলাম। এটা ইকুয়েশন দিয়ে রাখতে হবে, যেহেতু আমরা এই মানটা নির্ণয় করব। ক্লিয়ার হয়েছে? I1 = আমরা এত পেয়ে গেলাম। এবার আমরা সর্বশেষ বর্তনীটা নিচ্ছি, সেটা হচ্ছে কি ADCE। আবার খেয়াল করব, ADCE এই বর্তনীটা উপরের অংশটা আমরা এখানে ইনক্লুড করি নাই। তাহলে সেখান থেকে কি লেখা যায়, রোধ এবং প্রবাহের গুণফল 6I2। তারপরে এদিক থেকে এখানে গেলে আমাদের রোধ এবং প্রবাহের গুণফল, রোধ হচ্ছে কত আমাদের 20, প্রবাহ হচ্ছে কত আমাদের I4। তাহলে রোধ এবং প্রবাহের গুণফল, এদিকে কোনো রোধ এবং প্রবাহ দেখা যাচ্ছে না, তাহলে এদিকে কি লিখতে পারি, ইকুয়াল টু 12, কারণ আমরা যেই বর্তনীটা নিলাম সেখানে একটা কোষ দেখা যাচ্ছে, যার তড়িৎচালক শক্তি হচ্ছে কত আমাদের 12 ভোল্ট। তাহলে ইকুয়াল টু 12 আমরা লিখে ফেললাম। ওই যে আমরা 2 নাম্বার ইকুয়েশনে I4 এর মান বের করেছিলাম, I4 এর মানটা এখানে বসিয়ে দিলাম। I4 এর মান যেটা আমাদের 2 নাম্বার ইকুয়েশনে বের করে রেখেছিলাম, সেটা আমরা এখানে বসিয়ে দিলাম। I4 এর মানটা বসিয়ে দিয়ে একটু ক্যালকুলেশন করলে I2 এর মান কত চলে আসে আমাদের, 6 - 10 IG / 13। তাহলে এখান থেকে এই ইকুয়েশন থেকে আমরা I1 এর মান পেলাম, আর এই ইকুয়েশন থেকে I2 এর মান পেলাম। এই I1 এবং I2 এর মানটা কত নাম্বার ইকুয়েশন এখানে আমি রেখে দিয়েছি, ওই যে 3 নাম্বার ইকুয়েশন যেটা আমরা বের করেছিলাম, সেখানে I1 এবং I2 এর মান যদি বসিয়ে দিই, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমাদের কিসের মানটা চলে আসবে, IG এর মানটা চলে আসবে। এবার ওই IG এর মানটা আমরা 4 নাম্বার এবং 5 নাম্বার ইকুয়েশনে বসিয়ে দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। আমরা ক্লিয়ার করতে পেরেছি? তাহলে আমরা এখন কি করতে যাচ্ছি, I1 এবং I2 এর মানটা কোথায় বসিয়ে দেব, আমরা 3 নং ইকুয়েশনে বসিয়ে দিয়ে ক্যালকুলেশনটা করে নিচ্ছি। তাহলে আমরা দেখি এবার ওই যে I1 এবং I2 এর মান যেগুলো বের করেছিলাম, সেটা আমরা কোথায় বসিয়ে দেবো বলছিলাম, 3 নাম্বার সমীকরণে বসিয়ে দিলাম। তাহলে 3 নাম্বার সমীকরণে I1 এবং I2 এর মান যদি বসিয়ে দিই, এখানে 4 × I1 ছিল, I1 এর মানটা আমরা বসিয়ে দিলাম এখানে, প্লাস 2 × IG এটা আছে, -6 × I2 ছিল, I2 এর মানটা আমরা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমরা একটু 4 কাটাকাটি গেল, একটু ক্যালকুলেশন করলাম, এটা আসলো
আসার পর এখানে লসাগু কত হয়ে গেল 13। আমরা যেটা স্বাভাবিকভাবে আমরা সবাই জানি লসাগু যেভাবে করতে হয়, করে আমরা কাজ করলাম। কাজ করার পর আমরা লাস্টে গিয়ে এখান থেকে আমরা আইজি এর মানটা পেয়ে গেলাম কত, আমাদের -0.024 অ্যাম্পিয়ার আমরা পেয়ে গেলাম। অর্থাৎ গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কত প্রবাহ প্রবাহিত হচ্ছে সেটা আমরা ক্যালকুলেশন করে এই জায়গা থেকে বের করে নিলাম। ক্লিয়ার হয়েছে? কী করলাম তারপর আমরা কি করলাম, এই আইজি এর মানটা 4 নাম্বার ইকুয়েশনে বসিয়ে দিয়ে আমরা I1 এর মানটা বের করে ফেললাম। I1 মানে কোনটা, অর্থাৎ এবি বাহুর মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রা আমরা নির্ণয় করে ফেললাম। ক্লিয়ার হয়েছে? যে 4 নাম্বারে বসিয়ে দিলে। এবার 5 নাম্বার ইকুয়েশনে আমরা কি করলাম, ঠিক একইভাবে আইজি এর মানটা বসিয়ে দিলাম, আমরা I2টা পেয়ে গেলাম। I2 এর মান এত পেয়ে গেলাম। I2 এর মান কোনটা হচ্ছে, I2 এর মান হচ্ছে অ্যাডি বাহুর মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রাও আমরা নির্ণয় করে ফেললাম। সুতরাং আমরা দেখতে পেলাম কি, এবি বাহুর মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রা আমরা যদি দেখাতে চাই, এখানে যদি একটু এভাবে আলাদাভাবে বোঝার জন্য আমরা দিলাম I1 ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম এটা এবি বাহুর মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রা, আর অ্যাডি বাহুর মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রা পেয়ে গেলাম এটা। সুতরাং দেখা যাচ্ছে I1 এবং I2 এর মান কি নয়, সমান নয়। তাহলে আমরা এখান থেকে কনক্লুশন কি লিখতে পারি, এবি বাহু এবং অ্যাডি বাহুর মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রা কি হবে না, একই হবে না। এটা আমরা কনক্লুশনে লিখে দেব। ক্লিয়ার হয়েছে? কি করব আমরা সেটা, তাহলে আমরা ওই কথাটা এখানে লিখে দিচ্ছি, যেহেতু কি কার সমান নয়, যেহেতু উপরোক্ত লিখতে পারি, উপরোক্ত গাণিতিক বিশ্লেষণ থেকে দেখা যাচ্ছে যে I1 is not equal to কত, আমাদের I2। অর্থাৎ এবি বাহু ও অ্যাডি বাহুর মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহের মান একই হবে না। আমরা কনক্লুশনটা আশা করি বুঝে নিতে পেরেছি। এবার এই প্রশ্নটা আমরা একটু করে ধাপগুলো আমরা মনে করে দিচ্ছি। প্রথম ধাপে কি করেছিলাম, আমরা বি বিন্দুতে কিরশফের প্রথম সূত্রটা অ্যাপ্লাই করেছিলাম, ওখান থেকে একটা ইকুয়েশন বের করেছি। ডি বিন্দুতে কিরশফের প্রথম সূত্র অ্যাপ্লাই করে এখান থেকে একটা ইকুয়েশন বের করেছি। তারপর তৃতীয় ধাপে কি করলাম, আমরা বি ডি এই বর্তনীতে কিরশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে একটা ইকুয়েশন বের করলাম। তারপর অর্থাৎ তৃতীয় ধাপে। চতুর্থ ধাপে কি করলাম, আমরা বি সি ই এই বর্তনী প্রয়োগ করে আমরা একটা ইকুয়েশন বের করেছি, 4 নাম্বার ইকুয়েশন। তারপর সর্বশেষ বর্তনীতে ছিল কি, আমাদের ডি সি ই এই বর্তনী ব্যবহার করে আমরা আরেকটা ইকুয়েশন বের করেছি। আর বাকি যে কাজগুলো করলাম সেগুলো ক্যালকুলেশন, এগুলো আমাদের সবারই জানা আছে। অর্থাৎ এখানে 5টা ধাপ, এখানে ফিজিক্স বলতে যে জিনিসটা আছে সেটা হচ্ছে 5টি ধাপের মধ্যে আছে। আর বাকি যেগুলো করলাম ওগুলো শুধু ক্যালকুলেশন, যেটা আমরা সবাই জানি। একেবারে 6, 7, 8 থেকে আমরা যে সমীকরণের সমাধান যেগুলো আমরা একেবারে করে আসতেছি 6, 7, 8, 9, 10 থেকে, ওগুলো আমরা সবাই পারি। কিন্তু এখানে যেগুলো ফিজিক্স আছে, ফিজিক্সটা কোন জায়গার মধ্যে আছে, 5টি ধাপের মধ্যে আছে। এগুলো বুঝে নিতে পারলে বাকিটা ক্যালকুলেশন আমরা নিজেদের মতো করে নিতে পারবো।
আশা করি এইভাবে যদি অঙ্কটা মনে রাখতে পারি তাহলে আমাদের অনেক উপকারে আসবে এবং সহজে অঙ্কটা বুঝে নিতে পারবো। এই অঙ্কটার আরেকটা উপকারিতা আছে, সেটা কি, এখানে যদি প্রশ্ন করা হয় তোমাকে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কত প্রবাহ কোন দিকে প্রবাহিত হবে, তাহলে গ্যালভানোমিটার কীভাবে ক্যালকুলেশনগুলো করে গ্যালভানোমিটার প্রবাহটা আমরা নির্ণয় করি, একই সেম প্রসিডিউর, অর্থাৎ একই প্রসেসে আমরা কতটুক পর্যন্ত আসবো, এখানে এতটুক পর্যন্ত আসবো। এখানে এসে দেখা যাচ্ছে গ্যালভানোমিটার প্রবাহের মান 0.024 অ্যাম্পিয়ার, কিন্তু মাইনাস সামনে একটা কি ঋণাত্মক চিহ্ন আছে। ঋণাত্মক চিহ্ন দ্বারা কি বোঝানো হচ্ছে, আমাদের এখানে ডিরেকশনটা দেখা যাচ্ছে প্রবাহটা কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হচ্ছে, বি থেকে ডি এর দিকে। যদি এখানে জি এর মানটা পজিটিভ আসতো তাহলে গ্যালভানোমিটার প্রবাহের দিকটা কোন দিকে হতো, আমাদের বি থেকে ডি এর দিকে আসতো। যদি আইজি এর মানটা কি আসতো, পজিটিভ আসতো, অর্থাৎ ধনাত্মক যদি আসতো, তাহলে আমরা বলতাম গ্যালভানোমিটার প্রবাহের মান এত, কোন দিকে প্রবাহিত হবে, বি বিন্দু থেকে ডি বিন্দুর দিকে প্রবাহিত হবে। ক্লিয়ার হয়েছে? যেহেতু এবার ঋণাত্মক চিহ্ন আসছে, সেই হিসাবে আমাদের বলতে হবে গ্যালভানোমিটার প্রবাহের মান কিন্তু একই আছে, প্রবাহের দিক হবে কোন দিক থেকে কোন দিকে, ডি বিন্দু থেকে বি বিন্দুর দিকে হবে। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এখান থেকে কিন্তু আমরা আরেকটা প্রশ্ন পেয়ে যাচ্ছি, গ্যালভানোমিটার প্রবাহের মান কত হবে এবং কোন দিক দিয়ে প্রবাহের দিক নির্ণয় করো, সেটাও একটা প্রশ্ন হতে পারে। ক্লিয়ার হয়েছে? এবার আরেকটা প্রশ্ন হতে পারে, আমাদের বিসি এবং ডিসি বাহুর মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রার একই হবে কিনা, তাহলে সেক্ষেত্রে কি বের করতে হবে, I3 মান বের করতে হবে, I4 এর মান বের করতে হবে। তাহলে এটা যদি করতে চাই তাহলে আমাদের এই মানগুলো কোথায় বসে দিতে হবে, আমাদের ওই যে 1 নাম্বার এবং 2 নাম্বার ইকুয়েশন আমাদের মনে আছে কিনা জানি না। 1 নাম্বার ইকুয়েশন কি ছিল আমাদের, 1 নাম্বার ইকুয়েশনে ছিল আমাদের, এইদিকে খেয়াল করলে পারবো আমরা, অর্থাৎ I3 কত ছিল আমাদের, I1 মাইনাস IG ছিল। I1 এবং IG এর মানটা I1 এর মান তো আমরা এখানে পেয়ে গেছি, IG এর মানটা এখানে পেয়ে গেছি, এখানে বসিয়ে দিলে কি চলে আসবে, I3 এর মানটা চলে আসবে। আর আমাদের 2 নাম্বার ইকুয়েশন কি ছিল আমাদের মনে আছে, I4 কত আমাদের, I2 প্লাস IG ছিল। I2 এর মানটা আমরা এখানে পেয়ে গেছি, IG এর মানটাও আমরা পেয়ে গেছি, বসিয়ে দিলে কি চলে আসবে, I4টা চলে আসবে। তার মানে এই অঙ্কটা থেকে চাইলে আমরা কি করতে পারি, অনেকগুলো সলিউশন বের করে নিতে পারি। আশা করি আমরা অঙ্কটার পার্ট টু পার্ট আমরা বুঝিয়ে দিলাম। এটা অনেকে জটিল মনে করে, আমার মনে হচ্ছে আমি যেভাবে বুঝিয়ে দিলাম এভাবে মনে রাখতে পারলে অতটুক জটিল মনে হবে না। ঠিক আছে, আমরা আজকে এতটুকুতে শেষ করলাম। নেক্সট ক্লাসে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। এই চ্যাপ্টারটা মোটামুটি আমরা ভালোভাবে শেষ করলাম। একটু বাসায় এগুলো নিয়ে চর্চা করবা। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস আমি শেষ করলাম। নেক্সট ক্লাসে আমরা নতুন চ্যাপ্টার দিয়ে শুরু করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।